আপনার মতো হ্যাঁ, করে যে প্রশ্ন যা করেছেন এগুলোর ভিতর থেকে। আচ্ছা আমি যেটা বলতেছিলাম সেটাকে বলি যে আমি একটা ভিডিও যেটা শেয়ার দিছি CSWA প্রফেশনাল, You type in your answer. এই যে এইভাবে এই যে যে কোশ্চেন দেখা যাচ্ছে না, এইভাবে কোশ্চেন করে তারা, এবং তারা কিছু কি দেয়, ভ্যালু দিয়ে দেয়, ঠিক আছে। এই ভ্যালুগুলো কনস্ট্যান্ট ভ্যালু। সো আমরা এই ভ্যালুগুলোরে ডিরেক্টলি বসায় দিতে পারি। ইকুয়েশন ইউজ করা শিখেছিলাম আমরা, সবার কি মনে আছে ইকুয়েশন কিভাবে সেট করতে হয়? এইখান থেকে টুলসে যাব, দেন এই যে ইকুয়েশন এখানে ক্লিক করলে আমাদের এইখানে গ্লোবাল ভেরিয়েবল আসবে। গ্লোবাল ভেরিয়েবল এর ভ্যালু আমরা মনে করলাম 40, এরকম শিখাইছিলাম, ঠিক আছে। সো ভাই দেখতে পাচ্ছি না তো। পাচ্ছি পাচ্ছি। এখন দেখা যাচ্ছে না? আচ্ছা, এই যে গ্লোবাল ভেরিয়েবল এই একটা আমি সেট করছি। সো এরকমভাবে ওরা এরকম গ্লোবাল ভেরিয়েবলগুলো দিয়ে দেয় প্রশ্নে, এবং বলে যে তোমার এইখানে হেক্স বোল্ট হবে, তার সাইজ দিয়ে দেয়, তারপরে এই যে এম সাইজ, ঠিক আছে। দেন কি কি এই যে হোল আছে তার ডায়ামিটার দিয়ে দিচ্ছে, তারপর এই যে ইকুয়েশন, ঠিক আছে, যে এ রে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে যে ভ্যালুটা হবে সেটারে আমরা এক্স ধরলাম, মানে এটার 3/1 ভাগ। দেন বি রে 3/1 ভাগ, তার সাথে যদি 10 যোগ করি যে ভ্যালু আসবে সেটা ওয়াই হবে। তো এই এইগুলো দেখে দেখে আমার এই পার্টটা ডিজাইন করতে হবে, ঠিক আছে। পার্টটা ডিজাইন করার পরে লাস্টে সেই একই কোশ্চেন যেটা CSW এতে করা হয়, হোয়াট ইজ দ্য মাস অফ পার্ট, গ্রামে। আমাদের ইউনিটটা অবশ্যই গ্রামে রাখতে হবে, তাহলে এই পার্টটার ও ভর কত সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। ভাইয়া রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো এই যে যে ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালসও তোমাকে সেট করতে হবে। অ্যালয় স্টিল, স্টিল অ্যালয় থাকবে। আমরা যে শিখাইছিলাম এই যে দেখো এই যে ম্যাটেরিয়াল সেট করছে স্টিল অ্যালয়। তো এই সব কিছু যখন তুমি সেট করবা, দেন তুমি যখন এইটার মাস প্রপার্টিজ বের করবা, তখন তোমার একটা অ্যান্সার আসবে, ওটাই হচ্ছে তাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। তো পরীক্ষাগুলো আসলে যদি তুমি ডিজাইন জানো একদমই ইজি, খুবই সহজ। তবে কি তোমার প্রত্যেকটা প্রসেস ভালো জানতে হবে। যদি দক্ষ হও তুমি 14 বার পরীক্ষা দেবা, 14 বারই পাস করবা, ঠিক আছে। একবার দুইবার না, যতবার পরীক্ষা দেবা ততবারই পাস করবা। যদি তোমার দক্ষতা না থাকে তখন তুমি যতবারই পরীক্ষা দেবা দেখবা যে কোনো না কোনো কারণে তোমার মার্কস আসতেছে না। সো এইটা আজকে আমরা বোঝাতে চাচ্ছি। এটা প্র্যাকটিসের জন্য বলছে যে প্রফেশনাল সার্টিফাইড যদি তুমি পরীক্ষা দিতে চাও, যেটা আছে আমাদের পরীক্ষার 2 নম্বর পরীক্ষা। প্রথমে আমরা দিই অ্যাসোসিয়েট পরীক্ষা, অ্যাসোসিয়েটে যদি পাশ করি তারপরে আমরা প্রফেশনাল পরীক্ষা দিই। তো প্রফেশনালে আমাদের সেগমেন্ট থাকে 3টা, সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3। তো সেগমেন্ট, এটা কোন সেগমেন্টে আমি জানি না, জাস্ট দিছে কোনো একটা সেগমেন্টে এইরকম ধরনের কোশ্চেন আসবে, তোমাকে এটা ডিফেন্স করতে হবে। সো এতদিন ধরে যা যা শিখছো সেই কাজগুলো তোমরা এটা যদি প্র্যাকটিস করো তাহলে অনেকটা ডেভেলপ হয়ে যাবে। যেমন দেখো এখানে কাট করছে, এখানে এক্সট্রুড করছে, তারপরে এইখান থেকে এইটুক ফিলেট করছে, ঠিক আছে। সরি, অফসেট করছে, এখানে ফিলেট করছে, এখানে ফিলেট করছে, তারপরে এখানে কাট করছে যে হোল, যেটা এখানে হেক্স বোল্ট, ঠিক আছে, কোথায় কি সেট হবে, তারপরে এখানে চ্যামফারিং করছে। সো তুমি এই একটা প্র্যাকটিস করলে, মানে একটার মাধ্যমে তোমাকে আমরা টেস্ট করে ফেলতে পারতেছি যে তুমি কতটুকু জানো, ঠিক আছে। এবং সবকটাই যদি তুমি জানো তাহলে যে তোমার সঠিক ডিজাইন হবে। তখন প্রপার ম্যাটেরিয়াল যদি সেট করে দাও, এই যে অ্যালয় স্টিল, দেন তোমার তাহলে সঠিক একটা অ্যান্সার চলে আসবে। তার মানে আমি বুঝতে পারলাম, মানে যারা পরীক্ষা নেয় তারা বুঝতে পারছে যে তুমি এই বিষয়ে অবগত জানো, তখন তোমার ওইভাবে মূল্যায়ন করবে। তারা পরীক্ষার মার্কসটা একেবারে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই দিয়ে দেয়, ঠিক আছে, অটোমেটিক্যালি, এবং সার্টিফিকেট ওই সঙ্গে সঙ্গে চলে আসে। তো আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে ফার্স্ট অফ অল আমি অ্যাসোসিয়েটটার দিকেই বেশি ফোকাস দিব,
দেন তারপরে যদি তারা মনে করে যে না ভাই আমরা একটু নিজেরা ডেভেলপ করতে চাই, সহিরক্সের আরও একটু ভালো পজিশনে যেতে চাই, সেক্ষেত্রে তারা প্রফেশনাল দিবে, তারপরে অ্যাডভান্স প্রফেশনাল দিবে, দেন এক্সপার্ট। ঠিক আছে, এক্সপার্ট হচ্ছে এই সার্টিফিকেটের মধ্যে সবচেয়ে হায়ার। তো আমরা একটু ফার্স্ট থেকে দেখি তারা কি করতেছে। আমরা জাস্ট আজকে এক্সপ্লেন করব, আমি এটা ডিজাইন করব না, কারণ তোমরা অলরেডি ডিজাইন করা শিখে গেছো। তো ডিজাইনের উপর সময় নষ্ট করতে চাচ্ছি না। Technical graphic standards necessarily. আচ্ছা, ইনার কথাটা তোমরা পরে শুনে নিও, এমনি আমি আমার মতো করে এক্সপ্লেন করি। এরকম তোমার কয়েকটা ভিউ দিয়ে দেবে, ঠিক আছে, যে তুমি পার্টটা যে ডিজাইন করবা এরকম কয়েকটা ভিউ দিয়ে দেবে, টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, সেকশনাল ভিউ, যাতে তুমি প্রপারলি আইডিয়া করতে পারো যে তোমার মডেলটা এইটা এইটা আসলে কাঙ্ক্ষিত মডেল আইসোমেট্রিক ভিউ থেকে তুমি যেটা দেখতে পাচ্ছ। বাট এটা দেখে তো তুমি বুঝতেছো না যে এর ওই পাশে একটা হোল আছে কিনা, এইখানে কাট করা আছে কিনা, এখানে কতটুকু ডেপথ আছে, এখানে কি ধরনের বোল্ট ইউজ করছে। ঠিক আছে, এই পিকচার থেকে বোঝাটা টাফ, মানে সরি, যদি আমার এই আইসোমেট্রিক ভিউ থাকে সেখান থেকে যদি আমি বুঝতে চাই তো সেটা টাফ হয়ে যাবে। এজন্য তোমাকে সহজ করার জন্য তোমাকে আরও এরকম অনেক পিকচার দিয়ে দিবে। তারা বলবে যে এইখান থেকে এটার দূরত্ব ডি, তো ডির একটা ভ্যালু আমি বলছিলাম ওইখানে আছে, ওই যখন তুমি ডি বসাই দেবে তখন ওই ডায়ামিটারটাই ফলো করবে। তারপরে দেখো আরও অনেক জায়গা আছে, যেমন 6x100, না না এটা না, আচ্ছা দেখাবে, আমরা একটু ভিডিওটা আস্তে আস্তে আগাই। এই যে এর ভ্যালু দেওয়া আছে, বি ভ্যালু, সির ভ্যালু, এগুলো তোমরা ওই গ্লোবাল ইকুয়েশনে সেট করে নিবা। তারপর এই যে আছে তোমাদের অ্যান্সার, কোনটা সঠিক অ্যান্সার ঠিক চিহ্ন দিতে হবে। তুমি যদি সঠিক ডিজাইন না করতে পারো সঠিক অ্যান্সারটা দিতে পারবা না। আচ্ছা, তো পার্ট মডেলিংয়ে চলে আসলো। তারপরে দেখো এখান থেকে কি করতেছে, এডিট ম্যাটেরিয়ালস দেবে। এডিট ম্যাটেরিয়ালস দেওয়ার পরে তারা কি করতেছে, স্টিলের মধ্যে নাকি অ্যালয় স্টিল, এই যে অ্যালয় স্টিল, এই অ্যালয় স্টিলটা সেট করবে, কারণ কোশ্চেনে কোথায় যেন দেখছিলাম, এই যে ম্যাটেরিয়ালসটা সেট করতে হবে কিসে, অ্যালয় স্টিল। অ্যালয় স্টিলের ডেন্সিটি 0.0077 গ্রাম পার, এটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, এটা তোমার আর সেট করা লাগবে না। এখানে ডেনসিটি মানে কি? ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব। তোমার একটা বস্তুকে যদি তুমি তার ওজনকে, ভরকে যদি দিয়ে ভাগ করো, ভলিউম দিয়ে ভাগ করো, ঠিক আছে, ভরকে যদি ভলিউম দিয়ে ভাগ দাও তাহলে যেটা থাকে সেটাকে ডেনসিটি বলে। এটা তুমি সহজে বুঝবা, এই যে গ্রাম পার মিলিমিটার কিউব, এই মিলিমিটার কিউব মানে হচ্ছে কি, মিটার কিউব মানে হচ্ছে হলো ভলিউম, ঠিক আছে, ভলিউমের ইউনিট, আর গ্রাম হচ্ছে কি, ভরের ইউনিট। তো ভরে যদি আমরা দিয়ে ভাগ দেই তাহলে ডেনসিটি পাওয়া যায়। বুঝতে পারছো? এখন তরলের ডেনসিটির সাথে অন্যান্য পানির ডেনসিটি কম্প্যারিজন, এইসব বিষয় তো আসলে অনেক বড় একটা লেকচার, এত কম সময়ের মধ্যে দেওয়া যাবে না। এমনি ডেনসিটি সম্পর্কে তুমি কি বেসিকটা বুঝতে পারছো, যে আমরা যে কোনো একটা বস্তুর ভরকে যদি আমরা ভলিউম দিয়ে ভাগ করি তাহলে যেই ঘনত্বটা পাই ওই ঘনত্বটাই বলে ডেনসিটি, মানে যেটা থাকে। হ্যালো ফারাদ, কি বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে এই যে মাস ডেনসিটি দেখো, কেজি মিটার কিউব ভাই পার আরেকবার মিনিট। বলি। কি ডেনসিটির বিষয়টা, জি ডেনসিটি, ভাই। আচ্ছা দাঁড়াও, ডেনসিটির বিষয়টা একটা কাজ করি। এই এখানে কি আছে সেসব দেখার দরকার নেই, মনে করো এম সমান সমান রো ভি, এরকম একটা সূত্র তোমার কি মনে আছে, যে ঘনত্বর সাথে যদি আমরা ভলিউম গুণ দেই তাহলে তার ওজন পাই, ভর পাই, ভর। ঠিক আছে, তো
তো ডেনসিটি সমান হচ্ছে এরকম, ডেনসিটি মানে হচ্ছে হলো এই মাসকে এই ভলিউমটা নিচে চলে আসবে, ঠিক আছে? তার মানে মাস ডিভাইডেড ভলিউম, তার মানে মাসের ইউনিট তো কেজি হয়, ঠিক আছে? কিন্তু এই সলিডওয়ার্কসের সফটওয়্যারে কোশ্চেনে দিয়ে দিয়েছে গ্রাম, সমস্যা নেই, গ্রামও তো ভরই, তাই না? আর ভলিউমের ইউনিট দিয়েছে কি মিটার কিউব, মিটার কিউব না মিলিমিটার কিউব, কারণ আমাদের সব কাজ বাস মিলিমিটারে করতেছি, সো মিলিমিটার কিউব। এই জন্য দেখো এদের এই যে ইউনিটটা কেজি পার মিটার কিউব, কিন্তু আমাদের কোশ্চেনে বলছে তুমি কেজিতে রাখবা না, রাখবা হচ্ছে গ্রাম পার মিলিমিটার কিউব। ডেনসিটি কি এবার ক্লিয়ার সবাই? কারো কোশ্চেন থাকলে অবশ্যই বলবা, কারণ আজকে আমাদের পার্ট ডিজাইনে তেমন কিছু শেখানো নাই, পার্ট ডিজাইনের কাজ সব শেষ, মডিফিকেশনও তোমরা মোটামুটি পারো, একটা ডিজাইন করার পরে সেটাকে কীভাবে মডিফাই করতে হয়, তারপরেও আমরা একটু জাস্ট রিভিশন ক্লাস দিচ্ছি বলা যায়। কমপ্লিট। হ্যাঁ হাই হাই রে, হ্যালো হ্যাঁ ফারাদ এক মিনিট, আমি একটু একটু কথা বলতেছি আমার একটা স্টুডেন্ট। ও কালারগুলো ভালো আসে না। কালারটা তো খুবই খারাপ আসছে, টাকাটাই নষ্ট। আচ্ছা ঠিক আছে, কত খরচ আছে? ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা তুমি ওই তুমি তো ডিজাইন এক্সিকিউটিভের দায়িত্বে আছো, তোমারই তো কাজ এটা, তুমি একটু কানন স্যার কাছে যাবা, ঠিক আছে? তুমি আর প্রমিত, প্রমিত যাবা কানন স্যারের কাছে, এই কপিটা জমা দিবা। একটা এই দুইটা, ঠিক আছে? আর বলবা যে স্যার এইটার রং করে ভাই পাঠাবে, আপাতত আপনার এই দুইটাই পাঠাইছে, কালার ভালো আসে নাই, আমাদের সেই সফটওয়্যারে যেভাবে আসছে সেভাবে আসে নাই। তো স্যার ঠিক আছে কি না, কী করা যায়, প্রিন্ট করলে তো কালার আসতেছে না, এটা একটু স্যারের কাছে দেখায় কথা বলে আসো। ও আর একটা নিয়ে যাও, এর একটা নিয়ে যাও, এর একটা নিয়ে যাও, স্যারের কাছ থেকে শুনে আসবা যে স্যার আমাদের কাছে এই 5টা কালার আছে, ঠিক আছে? এই 5টা কালারের মধ্যে আমরা কোন জায়গায় কী কালার সেট করবো, আপনি খালি জাস্ট একটা ফোটা দিয়ে দেন, তোমাকে রং করার দরকার নেই, রং আমি একা করবানি, কারণ স্যার রুমেই আছে, স্যার 508 নাকি রুম নাম্বার যাই না। প্রমিতের কাছে, প্রমিত তো চেনে, প্রমিতরে নিয়ে যাও, একা যাও না। আচ্ছা দুঃখিত, আমি এই আমার একটা স্টুডেন্ট আসছিল তো, এই একটা কাজে ওকে পাঠাইছিলাম, তো ওরে ছেড়ে দিলাম একটু। সবাই আসি না? হ্যালো, জি ভাই, আছি আমরা। আচ্ছা আচ্ছা। তো বলতেছিলাম হচ্ছে কি, ডেনসিটি সেট করা এবং ডেনসিটির ইউনিটটা এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা তোমাকে ভাবা লাগবে না, ঠিক আছে? এটা পরিবর্তন করতে বলে না কখনোই, আমি এখন পর্যন্ত এতগুলো পরীক্ষা দিছি, এখন পর্যন্ত আমি এরকম পরিবর্তনে পাইনি। দেন অল হোল থ্রো অল আনলেস শোন আদারওয়াইজ, আচ্ছা এগুলো কিছুই না। ভাইয়া, ম্যাটেরিয়াল সিলেক্ট করলে কি ডেনসিটিটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, ম্যাটেরিয়াল সিলেক্ট করার পরে যখন তুমি অ্যাপ্লাই দিবা তখন হুম। অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, তোমার আর কোনো কিছু করা লাগবে না। আচ্ছা, তারপরেও ডেনসিটিটা সম্পর্কে যদি কারো ডিপলি জানা থাকে, আপনি যদি মানে থিওরিটা একটা মানে ক্লাস শেষে হয়তো একটা দিতে পারেন, যারা বুঝছে তো ভালো, হুম। আর যাদের আরো বোঝা দরকার ওটা থিওরি বিষয়টা আর কি, যেটা আমাদেরকে একটু আগে দেখা দিয়েছিলেন না একটা, তো ওটা ক্লাস শেষে তাহলে একটু দেখা দিয়েন, মানে একটা ম্যাথ দেখা দিয়েন আর কি। একটা ম্যাথ দেখাবো তাই? আচ্ছা হ্যাঁ, ওটা যদি ওটা ওটা তো থিওরি পার্ট। ম্যাথ বলতে তেমন কিছুই না, আমি তোমারে এখনই দেখাই, কই সেটা, দাঁড়াও।
তোমার বলছে কি যে আমাদের একটা বস্তু আছে যেটার ওজন হচ্ছে 100 গ্রাম, 100 গ্রাম। আর ভলিউম, ভলিউম তো আমরা কি কাকে বলি, যে একক দৈর্ঘ্য, একক প্রস্থ, একক উচ্চতা, তাই না? তো এরকম ভাবে যদি আমাদের একটা মানে ঘনক থাকে, সেই ঘনকের যে আয়তনটা সেটা হচ্ছে আমাদের ইউনিট ভলিউম। মানে দৈর্ঘ্য মিটার, প্রস্থ মিটার, আর উচ্চতাও মিটার। তার মানে কি মিটার গুণ মিটার গুণ মিটার, তার মানে কি মিটার কিউব হয়ে গেল না? হুম। ভলিউমের ইউনিট মিটার কিউব। সো তোমার একটা ভলিউম বলতেছে যে এটার ভলিউম হবে 20 মিটার কিউব। মানে এরকম 20টা বক্স যদি আমরা একসাথে করি তাহলে আমাদের যে ভলিউমটা আসছে সেটা হচ্ছে তার বস্তুটার ভলিউম। আমাদের সাপোজ এরকম একটা বস্তু আছে, এই বস্তুটার হাইট যেরমই হোক, যেরমই হোক, আমি যদি এটাকে মনে করো যে হিট দিয়ে, ঠিক আছে, যদি আমি এরকম ঘনকের মতো একটা বানাই, বানানো যাবে না? তখন এই ঘনকটার আয়তন আর এই ঘনকটার আয়তন তো সেমই, ঠিক আছে? সো এটার ভলিউম মানে সাইজ যেমনই হোক না কেন, যখন আমি এরকম লাগবো তখন কিন্তু সে একটা ইউনিট ভলিউমে চলে আসে, মানে 20 ইউনিট ভলিউম, ঠিক আছে? সো এটা হচ্ছে তার আয়তন, বাংলায় আমরা বলি আয়তন। আর এটাকে বলে কি ওজন, ভর। ভর। তো এই যে ভরকে তুমি যদি আয়তন দিয়ে ভাগ দাও তাহলে তোমার যে উত্তরটা আসবে কত আসবে? 5। আর ইউনিট লাগবে হচ্ছে কি গ্রাম পার, এটা মিলিমিটার হবে, মিলিমিটার কিউব। তাহলে 5 গ্রাম পার মিলিমিটার কিউব, এটাই অ্যান্সার। হ্যাঁ, তুমি কি মানে কি ধরনের এক্সপ্লেনেশন চাচ্ছ আমি আসলে বুঝতেছি না। তুমি কি এইটুকুই চাচ্ছিলে নাকি আরো কিছু চাচ্ছিলে? না, আমার আমার প্রশ্ন হচ্ছে যদি ম্যাটেরিয়াল সিলেক্ট করলে আমার ওই যে নাম্বারটা চলে আসে তাহলে তো আর ডিপলি জানার দরকার নাই। তবে মানে এটা ডিটেলসে জানার জন্য প্রশ্ন করলাম আর কি। হয়তো দেখা গেছে কাউকে পড়াতে গেলে হয়তো এরকম প্রশ্ন আমার কাছে করতে পারে, এই জন্য আমি একটু প্রশ্ন করলাম আর কি। আচ্ছা, এটা হচ্ছে তোমার থিওরিটিক্যালি ম্যাথমেটিক্যালি যাই বলো না কেন, আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য। তোমার পারদ, পারদ জানো তো, মানে পারদ মার্কারি, তাই না? জি পারত, হ্যাঁ। মার্কারির ঘনত্ব হচ্ছে হলো তোমার আপেক্ষিক গুরুত্ব, তারপরে পানির ঘনত্ব, এই দুইটাকে গুণ দিলে হচ্ছে হলো আমাদের বস্তুর ঘনত্ব পাওয়া যায়, ঠিক আছে? দাঁড়াও, ডিলিট করে নি, ডিলিট করে আনডু করে দিই। কি বলতেছিলাম যে আপেক্ষিক গুরুত্ব, আসলে এগুলো ডিপ ডিপ পড়াশোনা, তোমাকে এগুলো পারার কথা। জি জি জি। আপেক্ষিক গুরুত্ব আর পানির ঘনত্ব যদি তুমি গুণ করো তাহলে তুমি পাবা বস্তুর ঘনত্ব, ঠিক আছে? মনে করো সেটা মার্কারি, এই মার্কারির ঘনত্ব যদি তোমার জানতে হয় সেই ক্ষেত্রে পানির ঘনত্ব কত? সাধারণত 1000 না? পানির ঘনত্ব 1000। আর আপেক্ষিক জি গুরুত্ব পানির ক্ষেত্রে 1, মার্কারির ক্ষেত্রে হচ্ছে হলো তোমার 13.6 মনে হয়, 13.6, ঠিক আছে? তারপরে কেরোসিন তেল মনে করো সেই ক্ষেত্রে 0.875 সামথিং একটা কিছু আছে, ঠিক আছে? তুমি যখন এর সাথে 1000 গুণ দিবা তাহলে তুমি যে ঘনত্বটা যা পাবা সেটা হচ্ছে কি তোমার ওই কেরোসিনের ঘনত্ব, ঠিক আছে? তুমি যদি মার্কারির ঘনত্ব জানতে চাও তাহলে এই 13.6 এর সাথে পানির ঘনত্ব গুণ করতে হবে। পানির ঘনত্ব তোমার স্ট্যান্ডার্ড মুখস্থ রাখতে হবে যে 1000। তো পানির ঘনত্বের সাথে স্পেসিফিক মানে আপেক্ষিক গুরুত্ব যদি তুমি গুণ দাও তাহলে কি পাচ্ছ? তুমি ঘনত্ব পাচ্ছ, ডেনসিটি। এখন
তুমি এতটুকু পারদের ভর মাপে দেখবা আর এত অনেক পানি মাপে দেখবা, দুটোর ওজন প্রায় সেম। এটার ভলিউম তো কম, এটা অল্প জায়গার মধ্যে আছে না, এটা অনেক জায়গার মধ্যে আছে। অ্যান্ড পানির এর সাথে 16 গুণ 13.6 গুণ বেশি পরিমাণ জায়গা দখল করবে। ও পানির তুলনায় 13.6 গুণ কম জায়গা দখল করবে, কারণ ও বেশি ঘন, ওদের অণুগুলো খুব কাছাকাছি, ঠিক আছে, এবং অণুগুলোর একটা ওয়েট আছে। আর পানির অণুগুলো ওয়েট আছে, বাট পানি ওর মতো ওরকম কত কাছাকাছি থাকে না। যেমন বালু আর পানি, তো দুইটার ঘনত্ব কি সেম? তোমার মনে করো কি বলা যায়, একটা পানির বোতলে, ঠিক আছে, একটা পানির বোতলে তুমি পানি ভরবা, ওয়েট নিবা, আবার আর একটা বোতলে ওই বোতলটাতে বালু ভরবা, ওয়েট নিবা, কত কোনটার ওয়েট বেশি হবে? হ্যালো, বালি। বালির ওয়েট বেশি হবে না, পানির ওয়েট বেশি হবে। কারণ কি, বালির ওই দিয়ে মাঝে মাঝে ফাঁকা থাকবে, পানির ক্ষেত্রে তো কোনো ফাঁকা নাই, পানির কণাগুলো খুব মিশে মিশে থাকে। আবার যদি বালুর কণাগুলো খুব মিশে মিশে থাকে, বালুর কণাগুলোর ওয়েট যদি বেশি থাকে, তাহলে বালি বেশি হবে, ঠিক আছে। আমি জানি না বালু বেশি হবে নাকি পানি বেশি হবে, এটা তো প্র্যাকটিক্যাল বিষয়, ঠিক আছে। তো ঘনত্বটা ডিপেন্ড করে তোমার ওই যে ছোট 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 যে আন্তঃনবিক যে ইগুলো আছে, অণুগুলো আছে, এই অণু এবং আন্তঃনবিক ফাঁকাগুলোর যে গ্যাপ, এইগুলোর উপর ডিপেন্ড করে। যেগুলো খুব কাছাকাছি এবং যার ভর আছে একটু বেশি, সে অবশ্যই তার ঘনত্ব বেশি। অল্প জায়গার মধ্যে যে বেশি থাকে তার কি ঘনত্ব বেশি না? মনে করো আমাদের জি। একই রুমে 10 জন আছে, সেই সময় যেরকম ঘনত্ব হবে, একই রুমে যখন একজন থাকবে, ঘনত্ব কি সেই সময় বেশি হবে না কম হবে? একটা রুমে 10 জন লোক আছে, সেই সময় ঘনত্ব যেমন হবে, একটা রুমে একজন লোক আছে, ঘনত্ব কোন সময় বেশি? যখন 10 জন লোক আছে, ঠিক আছে। তো এটা ডিপেন্ড করে হচ্ছে যে তার অণুগুলোর উপর। এখন এখানে যে অ্যালুমিনিয়াম অ্যালয়ের কথা বলতেছে, অ্যালুমিনিয়াম অ্যালয় আর তোমার প্লাস্টিকের অ্যালয়, প্লাস্টিক, ঠিক আছে, দুইটার অণুগুলো তো একরকম ভর না, একরকম কাছাকাছি থাকে না, যার কারণে তাদের ওয়েট চেঞ্জ হয়ে যায়। আর এই ওয়েট আর ভলিউমের সাথে সম্পর্ক হচ্ছে ডেনসিটি। এবার ক্লিয়ার বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে ডেনসিটিটা ওরা অটোমেটিক্যালি চলে আসবে, তোমার এদিকে নজর না দিলেও হবে, দিলে ভালো, আলহামদুলিল্লাহ। দেন কি করছে, অ্যাপ্লাই দিবা এখানে, এখানে এই যে অ্যাপ্লাই দেয়, অ্যাপ্লাই দেওয়াতে এই যে অ্যালুমিনিয়াম অ্যালয় স্টিল ম্যাটেরিয়াল সেট হয়ে গেল, তোমাদের ম্যাটেরিয়াল সেট করা শিখাইছি। দেন কি করতেছে, ইকুয়েশন, মানে এরা শর্টকাট থেকে নিয়ে আসতেছে, এখানে সার্চ করে নিয়ে আসতেছে ইকুয়েশন। আমরা শিখাইছি না, টুল থেকে নিচে চলে আসলে এবার ইকুয়েশন পাবো। ওকে, এরপরে গ্লোবাল ভেরিয়েবল দেখো এখন সেট করে এ বি, এই অনুযায়ী দুইটা এনে দেই। এরপরে এই যে কি লিখলো, এটা কি জি লিখলো না এক্স? এক্স এক্স লাগছে, এক্স এর দিবে কি সমান এ কে ভাগ 3, এ ভাগ 3। তাহলে এটা লেখার সময় কি করতে হবে, ইকুয়াল এ ভাগ 3 লেখে না, কিছু বলতেছে মনে হয়, ওই যে এ ভাগ 3, এ ভাগ 3 দিলে কত, 71 চলে আসছে। তোমার আর কষ্ট করে 71 পরে আবার চেঞ্জ করার প্রয়োজন নাই, এটা চেঞ্জ করলে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, এই জন্য ইকুয়েশন। আজকে ওয়ার ভ্যালু বসালো, তারপরে ওকে দিল, তাহলে তাদের ইকুয়েশনও সেট হয়ে গেছে। এরপরে তারা কি করে দেখি, কোনো একটা প্লেনে স্কেচ করা শুরু করবে। এবার দেখতেছে যে ডাইমেনশনগুলো কোন জায়গায় কোন জায়গায় কি আছে, কোন প্লেনে আঁকতেছে, কে বলতে পারবে বলো তো, দেখি কোন প্লেনে আঁকতেছে? তোমাদের এটাও শেখানো হয়েছে। ভাই এটা টপ প্লেনে আঁকানো হচ্ছে। এটা কিভাবে বুঝলে? এটা আমি উপর থেকে দেখতেছি আর কি, মানে যেটা আপনি ড্রয়িং করতেছেন, হ্যাঁ, এটা আমি যদি উপর থেকে দেখি এরকম দেখি, আর আর উপরের
ফার্স্টটা যদি দেখি তাহলে তো ফ্রন্ট প্লেন হবে ওটা, এখানে মানে কিন্তু সামনে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে টপ প্লেন কোথায় লেখা আছে দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ যে একটা জায়গায় লেখা আছে টপ প্লেন? আমি যখন ফার্স্ট ডিজাইন শিখি তখন আমার ক্ষেত্রে অনেক সমস্যা হতো, এই স্কেচ করা শুরু করছে কোন প্লেনে স্কেচ করতেছে, আবার ব্যাকে যেতাম, ব্যাকে যেতে 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 আমার সময় নষ্ট হতো, কষ্ট হতো, ঠিক আছে? তো জি ভাই, এই প্রশ্নটা আমি শুরুতে একবার করছিলাম আপনাকে, আচ্ছা, এটাই করছিলাম আমি, মানে আমি শুরুটা কিভাবে করব এটাই। এটা একটা ভিডিও দেখে যখন কাজ নিচে করবা তখন তোমার এখানে দেখো, এই যে নিচে এই লেখা যে আছে তো। নিচে লেখা আছে, হ্যাঁ গুড, নিচে যে লেখা আছে তোমরা এগুলো টুকটাক নি- বিষয়গুলোর দিকে নজর লেখাটা দিবা। বোঝা যায় না। দেখ তুমি সলিডওয়ার্কসে দেখবাই যে এরকম এখানে থাকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এখানে একটা অরিজিন থাকে, দেখা যায়, ঠিক আছে? এইখানে টপ লেখা আছে, টপ। তোমার নেটে প্রবলেম আছে নাকি, তুমি হ্যাঁ একটু হ্যাঁ, লেখা জুম, আছে, হ্যাঁ। মোবাইল দিয়ে একটু জুম দিয়ে দেখো, কারণ কি আমার স্ক্রিনটা তো একটু ওয়াইড, একটু জুম দিয়ে দেখো। তোমরা জি ভাই, ল্যান্ডস্কেপ, টপ লেখা আছে। আচ্ছা গুড। তো টপ প্লেনে তারা স্কেচ করা শুরু করছে, তাদের স্কেচ আমি এখন টুকটুক করে দেখবো না। তারা দেখো গ্লোবাল ভেরিয়েবলে এখানে বি দিল, মানে 200 হয়ে গেছে। এখানে কি দিচ্ছে, এখানে হয়তো এখান থেকে দেখে নিয়েছে যে কোথায় এ আছে কোথায় বি আছে, ঠিক আছে? এই যে সেট করছে, দেন এক্সট্রুড করতেছে। এক্সট্রুড করার সময় তারা কিন্তু মন মতো এক্সট্রুড করবে না, তারা এক্সট্রুড করার সময় গ্লোবাল ভেরিয়েবল মনে হয় ইউজ করে নাকি, 25 দিছে। এই যে দেখছো, এখান থেকে এটুকু ডিস্টেন্স যে 25, সেই জন্য 25 দিছে। দেন এইখানে এই অবস্থাতে একটা স্কেচ করতে হবে এরকম, ঠিক আছে? এদিকে যাবে এদিকে যাবে এদিকে যাবে, তো সেটা 80 80 15, দেন এটাকে অফসেট করতে হবে। দাঁড়াও এখানে হাতটা সরাক, সরি এটা হচ্ছে 15 হচ্ছে অফসেট, এটা কিন্তু রেডিয়াস না, ঠিক আছে? এটা হচ্ছে অফসেট। সো দেখি ওরা কীভাবে ডিজাইন করে। তোমরা এত পেঁচাবা না, এখান থেকে একটা লাইন টানবা, এখান থেকে একটা লাইন টানবা, দেন 3 পয়েন্ট আর্ক আছে না, 3 পয়েন্ট আর্ক দিয়ে এখানে একটা দিয়ে করে ফেলবা। এইভাবেও করতে পারো। এইটা পিছিয়ে তোমার একদিকে ফোকাস রাখতে হবে কি জানো, এই পয়েন্টটা আর এই লাইনটা যেন একই লাইন বরাবর হয়, এই পয়েন্টটা আর এই মানে সেন্টারটা আর এই লাইনটা যেন একই লাইন বরাবর হয়, এদিকে একটু খেয়াল রাখবে। তো এটা 80 হবে, এটা 80 না কত, এটা সি, গ্লোবাল ভেরিয়েবল সি ইউজ করছে, এটা 80, এটাও 80। এটা 80 না দিয়ে তোমরা কি করবা জানো, ইকুয়াল দিবা, এটাকে আর এটাকে ইকুয়াল করে দিবা, তাহলে একটা 80 দিলে দুটাই 80 হয়ে যাবে। আচ্ছা, তো এই কারণে এটা অটোমেটিক্যালি এটা বুঝে নিয়েছে যে তার রেডিয়াসটা কত হবে, এটা ফিক্সড হয়ে গেছে, এই ভ্যালু দেওয়ার কারণে এটা রেডিয়াস কত হবে ফিক্সড হয়ে গেছে। তোমরা ডিজাইন করার সময় বুঝতে পারবা যে এটা কেন কীভাবে ফিক্সড হলো। আচ্ছা, এরপর তারা এটাকে এক্সট্রুড করতেছে এবং একটা কাজ করতেছে, সেটা হচ্ছে ওয়ান ডিরেকশনে তারা থিকনেস দিচ্ছে, কারণ একটা লাইন ড্র করছে। আমরা যদি মনে করো যে এটা ড্র করি, দেন এটা ড্র করি, তারপরে এটা ক্লোজ করি, দেন এক্সট্রুড করি, তাহলে কি এরকম একটা জিনিস এক্সট্রুড হবে। তো তুমি দুইবার না করে, এত ড্রয়িং না করে, একবারে আমাদের একটা সহজ সিস্টেম আছে, সেটা হচ্ছে কি থিকনেস যদি দিয়ে দাও, এই অফসেটটা কত, এখান থেকে এটার অফসেট হচ্ছে 15, তো 15 পরিমাণ যদি দিয়ে দাও ওয়ান ডিরেকশন, মানে কি এই পয়েন্ট থেকে ডান দিকে, এই পয়েন্ট থেকে নিচের দিকে, তার মানে ঠিক আছে। যদি এটাকে রিভার্স করার দরকার হয় তখন এখান থেকে রিভার্স করে দিব আমরা। দেখছো যে রিভার্স করতেছে, এখান থেকে রিভার্সের প্রয়োজন নাই। এটাকে কি করলো তারা, 95 দিল ফেস, পুরো বটম ফেস থেকে এক্সট্রুড করতেছে, ওই টপ ফেস থেকে না, তারা এক্সট্রুড করতেছে কোথা থেকে, বটম ফেস থেকে। এই জন্য বটম ফেসে সারফেসে ক্লিক করছে, নিচে যে সারফেসটা আছে ওখানে ক্লিক করছে, এবং এটা নিচের থেকে উপরের দিকে কত হবে
95। এটা কীভাবে ওরা দেখলো? এটা হয়তো বা এখান থেকে দেখে নিচ্ছে আগে থেকে। এইবার তারা আবার এইটা ড্র করবে। ফিলেট এক্সপার্ট ইউজ করতেছে, ম্যানুয়াল আর হচ্ছে এক্সপার্টে ক্লিক করছে ওরা। 1 mm করে ফিলেট করবে এখান থেকে, এটা 1 না 10 হবে, দেখছো এই কর্নারগুলো 10, সো 10 দিতে হবে। ওকে, এগুলো আসলে তোমার শর্টকাট। তো তুমি একটাতে ক্লিক করলে তুমি কি এরকম অপোজিট সাইডে যেগুলো আছে সেগুলোকেও সিলেক্ট করতে চাচ্ছ কি না, তোমার আলাদাভাবে কষ্ট করে সিলেক্ট করতে যদি কষ্ট হয় তখন এই সিস্টেমগুলো ইউজ করা যায়। এখান থেকে একটা দিলেই অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এরা ম্যানুয়ালি করতেছে, এই যে এইখানে সিলেক্ট হচ্ছে। ওকে, এটা শেষ। এই ফেস এই প্লেনে স্কেচ করবে। এবার এখানে তারা কি আঁকলো, একটা রেক্ট্যাঙ্গল আঁকলো, তার ভ্যালু দিল, এক্সট্রুড করলো। এক্সট্রুড করছে বটম থেকে, দেখো এক্সট্রুড করতেছে নিচের ফেস থেকে, কারণ আমরা নিচের ফেস থেকে দেখতেছি এই পর্যন্ত এক্সট্রুড কত 35, ঠিক আছে। মূলত আসলে এক্সট্রুড কতটুকু হয় জানো, দেখাচ্ছি। মূলত এক্সট্রুড কিন্তু এতটুকু হয়েছে, এইখান থেকে এই পজিশন পর্যন্ত এতটুকু হলো এক্সট্রুড হয়েছে। নিচ থেকে এতটুকু দূরত্ব আমি জানি, যার কারণে সহজে তারা নিচের ফেস থেকে এক্সট্রুডটা দিছে, কিন্তু বাস্তবে এক্সট্রুড হয়েছে কিন্তু উপরে এতটুকু। আচ্ছা, তারপরে এটাকে সাপ্রেস করে রাখছিল, এখন টান দিয়ে দিল, তার মানে কি একেবারে উপর পর্যন্ত সে ফিলেট হয়ে গেছে। এবার এখানে আবার ফিলেট করতে হবে এই কর্নারটা। এই রেডিয়াসটা মনে একটু বাড়বে নাকি, এটা রেডিয়াস কত দেওয়া আছে, 15, রেডিয়াসটা 15। ওকে, এইবার এইটাকে এইবার অফসেট করবে, এখানে স্কেচ করবে। স্কেচ না করে তো আর অফসেট স্কেচ আসে না, ঠিক আছে। এই অফসেটটা অন হবে তখন যখন আমি একটা প্লেনে স্কেচ শুরু করব। তো এই যে স্কেচ শুরু করলো এই ফেসে, এখন অফসেট অন হয়েছে। এবার এটাকে ক্লিক করলে দেখো আউটসাইডে হচ্ছে, এটার পরিমাণটাকে দিয়ে নাও, কতটুকু অফসেট করবে, 9 পরিমাণ। এই যে এইখান থেকে এই দূরত্বটা 9 হবে, এখান থেকে এই দূরত্বটা 9 হবে, এখান থেকে এই দূরত্বটা 9, এখান থেকে এই দূরত্বটা 9 9 9। সব দিকে তুমি একটু ফোকাস করে নিবা যে সব দিকে 9 করে যাচ্ছে নাকি এদিকে আবার একটু কমায় দিচ্ছে, কমায় দেয় কিন্তু অনেক সময়। তো এখানে 9 দিছে, এটাকে একটু রিভার্স করতে হবে, বাই এই যে এখান থেকে রিভার্স করে দিবে। ওকে দিয়ে দিল। তাহলে এই স্কেচটা তোমার করতে কিন্তু অনেকটা কষ্ট হইতো, মানে ম্যানুয়ালি, ঠিক আছে। কিন্তু এই যে যখন ফিচার্সটা তুমি জানা থাকলো যে অফসেট এন্টিটিস, তখন কিন্তু এই ফেসে ক্লিক করা মাত্র অটোমেটিক্যালি এই যে এজগুলো আছে এই এজগুলো সাপেক্ষে সে অফসেট হয়ে গেছে, এই কোণাগুলো সাপেক্ষে। ভাই হ্যাঁ হ্যাঁ ভাই বলো। এখানে R10 দেওয়া আছে যে R10, R10টা R10 মানে জি হচ্ছে, R10 মানে হচ্ছে এখানে 10 জায়গা ফিলেট করতে হবে, ঠিক আছে। ও না, সরি, R10 মানে হচ্ছে এখানে ফিলেট রেডিয়াস, আর এই 6 মানে হচ্ছে 6 জায়গা, 6 জায়গা ফিলেট হবে। দেখো এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এইখানে এই যে কর্নারটা তৈরি হয়েছে না, এই কর্নারটাকে জি ভাই ফিলেট করবে। দেখো তোমাকে দেখাবে একটু পরে, একটু ওয়েট করো।
এক্সট্রুড কাট করবে কতটুকু পরিমাণ, এটা এক্সট্রুড কাট দেখাচ্ছে এই এই যে দেখছো, মানে নিচের ফেস থেকে 5 পরিমাণ। তো এইখানে করবে কি তারা, ওই আপ টু সারফেস অফসেট দিবে না এখানে, এটাকে চেঞ্জ করবে সম্ভবত। এই বটম ফেসে ক্লিক করবে না, দেখো আপ টু অফসেট, অফসেট ফ্রম, ঠিক আছে, মানে এই ফেস থেকে সে কত 5 পরিমাণ, মানে দেখো এই নিচের ফেস থেকে 5 পরিমাণ কাটবে না, আর বাকিটুকু কেটে ফেলবে, কাট করবে। ওকে, এখন এই যে যে কর্নারগুলো আছে না, এগুলো 10 রেডিয়াসে ফিলেট করবে। এটা বেশি ফিলেট এক্সপার্ট ইউজ করে। দেখছো এইখানে যখন ক্লিক করলো তখন কিন্তু সব জায়গা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো 6টা জায়গা তোমার কষ্ট করে আর সিলেক্ট করার প্রয়োজন নাই। দেখি কি করে, এই দেখো 1 2 3 4 5 6, মানে 6টা, এই জন্য এখানে 6 হলো, এই যে 6 ইন্টু R10, বুঝতে পারছো রাজু? জি ভাই বুঝছি ভাই। সুন্দর, এরকম কোশ্চেন করবা নিজেরা মনে মনে, এবং সেই কোশ্চেনগুলো অ্যান্সার খুঁজবা। জি। আমি তো আছি, তারপরে নিজেরা খুঁজবা, দেখবা একটা সময় তোমরা নিজেরাই পেরে গেছো। তো ওটাই হলো আসল শিক্ষা। এই এই ফিলেটটা তুমি কিন্তু আগেও করতে পারতে, স্কেচও করতে পারতে। এই যে ভ্যালু রেডিয়াসটা হবে 10, এখানে মানে আগে 15 ছিল, সেই 15 বাই ডিফল্ট সে নিয়ে নিছিল, পরে এটাকে মডিফাই করে নিয়েছে, আবার 10 করে নিয়েছে। এখানে কি চেক করে, রেডিয়াস এবং সরাসরি ডিসটেন্স নাকি, এটা কেন করে দিল বুঝলাম না। এইখানে দেখো, এখন এখানে একটা হোল উইজার্ড করতে হবে, সেটা বোল্ট, বোল্ট নাকি এটাতে কি বলে, আচ্ছা হলো একটা কিছু, এখানে লেখা আছে কোশ্চেনে। এটা এটা কোথা থেকে আনছে মনে আছে সবার? এই জিনিসটা কোথা থেকে আনতে হয়, জি ভাইয়া। এই এই বিষয়টা কোথায় কোথায় খুঁজে পাওয়া যায়? হোল উইজার্ড। হ্যাঁ হ্যাঁ, গুড, হোল উইজার্ডে যাইতে হবে। হোল উইজার্ড থাকে ফিচার্সে, তারপরে এই যে এই অপশনটা ক্লিক করলে হোল উইজার্ডটা অন হয়, ঠিক আছে? তো এরা কিভাবে অন করলো দেখি তো, এরা তো মনে হয় কোনো একটা মানে ক্লিক করে অন হচ্ছে, বোঝা যাচ্ছে না। এই হোল উইজার্ডে ক্লিক করছে, এরা হোল উইজার্ডে ডিরেক্টলি ক্লিক করছে। ওকে, এটা আসলো, এটা আসার পরে এবার কোন টাইপের তুমি ইউজ করবা, হোল ইউজ করবা, এখানে অনেক ধরনের টাইপ আছে, সম্ভবত এটা ইউজ করছে। তো এটা যেটা ইউজ করবে, এটাকে দেখো এখানে এখানে এটাকে সিলেক্ট করা আছে, এটাকে সিলেক্ট করা থাকলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকতো, ঠিক আছে, মানে এটা দেখে তুমি বুঝতেছো এইটা সিলেক্ট করা আছে। তো তুমি এটাকে সিলেক্ট করবা, দেন এই ভ্যালুগুলো তুমি তোমার ওই কোশ্চেন অনুযায়ী বসাবা, ঠিক আছে, কোশ্চেনে যেরকম আছে, এই ডায়ামিটারটা কত, ইনার ডায়ামিটারটা কত, এইখান থেকে ডেপথ কত, ঠিক আছে, তারপরে থ্রু ওয়াল, এই সবগুলো তুমি যখন ইনপুট দিবা তখন চলে যাবা পজিশনস, পজিশনসে যাবা, পজিশনসে যাওয়ার পরে 3D স্কেচ বলতেছে, ঠিক আছে, 3D স্কেচটা মানে কি, তুমি এইখানে মাউসটা নিয়ে আসবা, নিয়ে এসে এই ফেসের উপরে একটা ক্লিক করবা, ক্লিক করার পরে পরে তুমি স্মার্ট ডাইমেনশন দিবা। এই দেখি ডাইমেনশন দিচ্ছে, ডাইমেনশন দিতে সময় তারা ভাবতেছে যে এইটার থেকে এটার দূরত্ব কত, এখানে এ যে স্ট্যান্ডার্ড সাইজ ইউজ করবে, দেখো ইউজ করে, এগুলো কোশ্চেনে দিয়ে দেয়, দেখি অলরেডি সব সেট করে রাখছেন। এখানে ক্লিক করার পরে হেক্স বোল্ট ANSI B18.2.35,
এই যে 235 এম মানে মডুলাস। যাক, এটা টাইপটা ইউজ করছে, এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসে, সেখান থেকে এটা তোমার খুঁজে বের করতে হবে এই কোশ্চেন অনুযায়ী, ঠিক আছে। এবং এটা ANSI এটা ইউজ করছে। ANSI এটা কোথা থেকে বুঝলো? এটা মনে হয় উপরে আছে, ঠিক আছে। ANSI, ও সরি, এই যে লেখা আছে ANSI, তুমি এই টাইপটা ইউজ করবা। হ্যাঁ লেখা আছে হ্যাঁ হ্যাঁ, ANSI ম্যাট্রিক। দেন তোমাকে টাইপও বলে দিচ্ছে, এগুলো সব এখানে ড্রপ ডাউন মেনুতে পাবা, ঠিক আছে। তারপরে সাইজের মান 8, এই দেখো M8। আচ্ছা, আমাদের ক্লাস টাইম আর কত, 15 মিনিট আছে নাকি? হ্যাঁ 15 মিনিট হ্যাঁ, আছে, 15 মিনিট। তাই না? 11 মিনিট আছে। আচ্ছা, তো কি বলতেছিলাম, এই সাইজগুলো তোমার বুঝে শুনে সেট করে দেওয়ার পরে ফিট ক্লোজ টুগেদার হোল ডায়ামিটার 15, এই যে ডায়ামিটারগুলো দেখো, এই যে 15 দিছে, এই যে এইটা। দেন কাউন্টার ডায়ামিটার, কাউন্টার বোর বলতে মনে হয় এই আউটার ডায়ামিটার, ঠিক আছে, এই আউটসাইড মানে এইখান থেকে এই ডায়ামিটারটা বলতেছে। আর এটা বলতেছে কি থ্রো হোল ডায়ামিটার, মানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যে ডায়ামিটারটা মিনিমাম থাকবে, মিনিমাম সেটা হচ্ছে 15। আর এই যে ডেপটা, কাউন্টার ডেপ, যেটা মানে তোমার বড় যে হোলটা আছে, এই ডেপটা হবে 10। এখানে সে 10 সেট করছে। এগুলো সব কিছু তোমাকে বুঝে বুঝে সেট করতে হবে। দেন সব দিলে, দেওয়ার পরে ওকে দিয়ে দেওয়া, ওকে দিলে এটা তৈরি হয়ে গেল। এরপর এগুলো এখন শো করছে। এটা এটা তো থ্রোয়াল করছিল না? হ্যাঁ হ্যাঁ, থ্রো আউট, পুরোটা মানে একদম কাট হলে উপর পুরোটা থেকে কাটা শেষ যাবে। পর্যন্ত কাটা যাবে। হ্যাঁ, হ্যাঁ, উপর থেকে কাটা যাবে, বাট এখানে বিষয়টা হচ্ছে কি, এই ডেপটা হবে 10, কাউন্টার যে ডেপটা হবে সেটা হবে 10, বাট এই যে ইনসাইডে যে হোলটা আছে সেটা একদম শেষ পর্যন্ত। এরপরে এই মিড পয়েন্টে তারা দুইটা হোল রাখবে মনে হয়, তার মধ্যে মানে বৃত্ত আঁকবে। তার ভ্যালু তো বলে দিয়েছে এক্স এবং ই, ঠিক আছে। তো এটা কি দিল খেয়াল করলাম না, এক্স দিছে মনে হয়, আর একটা দিবে ই। এক্সট্রুড করা শুরু করছে এখন থেকেই, করুক। দেখো এখানে ডি দিছে, তার মানে এক্সট্রুডের পরিমাণ কত হবে, ডি। এবং অফসেট দেখো কি বলছে, 10। মানে আমাদের যে এই যে ফেসটা আছে না, এই ফেস থেকে একটু বাম থেকে শুরু হবে, মানে বাম থেকে মানে কি 10 মিলিমিটার দূর থেকে মানে এক্সট্রুড শুরু হবে। ওইদিকে কত পজিশন পর্যন্ত, ডি পজিশন পর্যন্ত। এইখানে দেখো, এই যে ছিল আমাদের এই কর্নারটা, মানে এই কর্নারটা আছে এই যে, ঠিক আছে। এই কর্নার থেকে দেখো এই জায়গা 10 দূর থেকে এক্সট্রুড শুরু হয় ডি পজিশন পর্যন্ত। সো এই যে ডি পজিশন এক্সট্রুড করছে। এরপরে দেখি কি করে, এখানে আবার স্কেচ করে। তোমরা একবারেই দুটা হোল আঁকে ফেললে পরে হয়ে যাবে। দুটা হোল যদি একবারে আঁকো তাহলে একবারেই শুধুমাত্র এই পাইপের মতো এক্সট্রুড হবে। এটাকে এরা দিচ্ছে মনে হয়, হ্যাঁ। তো দুইবার তোমার এক্সট্রুড কাট করার কোনো প্রয়োজন নেই, তুমি একবারে এক্সট্রুড করলেই হবে। দেন মানে এটা তো দুই জায়গা, ঠিক আছে। এবার আছে ডান পাশে বৃত্ত আঁকবে সেম ভাবে। তো এটাকে আমি আর সময় নষ্ট না করি, 10 ইউনিট দূর থেকে তাদের গ্লোবাল ভেরিয়েবল কি ইউজ করলাম, ডি ইউজ করতেছি নাকি। এবং আমার মনে হয় ওইটার এটা একটু চেঞ্জ আছে, এটার স্পেস আর এটার স্পেস
থাকুক না থাকুক সেটা দরকার নেই, তোমরা এগুলো পারবা আশা করি। আমি এটা স্কিপ করে চলে যাই। এই যে চলে আসছে, তাদের 3D যেরকম ছিল প্রায় সেম তৈরি হয়ে গেছে। এখন আর কি কাজ আছে? ও চ্যামফারিং বাকি আছে, এইখানে চ্যামফার করে দেবেন। চ্যামফারের ভ্যালু কত দিছে? 45 ডিগ্রি রাখছে নাকি দেখতে হবে। 2, চ্যামফারের পরিমাণ 2 এবং অ্যাঙ্গেলের পরিমাণ 45 ডিগ্রি। এবার কি কাজ? তো ও তারা মাস প্রপার্টিস এবার নির্ণয় করতেছে। ম্যাটেরিয়াল সেট করা আছে তো মাস প্রপার্টিসে চলে আসছে। তোমরা মাস প্রপার্টিস নির্ণয় করা জানো আশা করি। এবার দেখো আমাদের প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য মাস অফ দ্য পার্ট। আমাদের এই পার্টটার মাস কত? তাহলে এখান থেকে অনেক কিছু আছে, ডেনসিটি আছে, মাস, ভলিউম, টলিউম। তো এই যে মাসটা আছে, এই মাসটা যদি তোমার এই এমসিকিউতে থাকে তার মানে তুমি বুঝবে যে তোমার ডিজাইনটা হয়েছে। ঠিক আছে, তো দেখো 1427 1427.34, তার মানে আমাদের অ্যান্সার হবে ডি। তোমার এই এতটুকু একটা টিক চিহ্ন, মানে এই চারটার মধ্যে কোনটাকে সিলেক্ট করবা এইটুকু করার জন্য এইটা ডিজাইন করতে হবে। ঠিক আছে, সো এই ডিজাইনটা আমরা এক্সপ্লেন করছি অনেক সময় ধরে, বা তারা ডিজাইন করছে 24 মিনিট ধরে। বাস্তবে যারা পরীক্ষা দেয় তাদের ডিজাইন এটা করতে লাগে মাত্র 10 থেকে 12 মিনিট, কারণ প্র্যাকটিস। এইগুলো তো বোঝাই যায় যে এখান থেকে এক্সট্রুড করতে হবে কতটুকু, এখান থেকে কতটুকু কাট করতে হবে, অফসেট করতে হবে, তারা দেখা মাত্রই হয়ে যায়। কোশ্চেন বুঝতে যতটুকু সময় লাগে ডিজাইন করতে বেশি সময় লাগে না। সো তোমরা যারা প্র্যাকটিস করবা, যখন তোমার ফুললি কনসেপ্ট মাথায় চলে আসবে তখন না দেখে একবার একটু ডিজাইনটা করার চেষ্টা করবা। না দেখে বলতে কি, তুমি তোমার এই কোশ্চেনটা আলাদাভাবে দরকারে খাতায় লিখে নিবা। খাতায় লিখে তারপরে তুমি তোমার ডিজাইনটা করা শুরু করবা। দেখবে যে তোমার সময় দ্বিতীয়বার কম লাগতেছে, তৃতীয়বার আরও কম লাগতেছে। এগুলা কত মার্কের হবে এই প্রশ্নটা? হ্যাঁ ভাই, কি বললে বুঝি নাই। মানে এই প্রশ্নটা কত মার্কের হতে পারে? এই কোশ্চেনটা 15 মার্কের হতে পারে। তারপরে এখন পরের কোশ্চেন আছে, এরপরে মনে হয় আরেকটু, কারণ ভিডিও তো এখনো শেষ হয়নি। এটা মনে করো 15 মার্কের অ্যান্সার শেষ। ঠিক আছে, ওরা কোশ্চেন সাধারণত 10 মার্ক 15 মার্ক এরকম করে রাখে। তো এরপরে হালকা একটু মডিফিকেশন আছে, এটা তোমাকে প্রথমে সেভ করলে তাতে তুমি পরের কোশ্চেন অ্যান্সার দিতে পারো। এই যে দেখো পরের কোশ্চেন চলে আসছে, এই যে কোশ্চেন 2, আপডেট প্যারামিটার অফ দ্য ইনিশিয়াল পার্ট। তোমার একবার ডিজাইন করা যদি হয়ে যায় কষ্ট করে, এটাকে আর একটু মডিফাই করবা, তারপরে তুমি আবার মাস প্রপার্টিস বার করবা, তাহলে তোমার ওটার জন্য আবারও 10 মার্ক বা 15 মার্কের একটা অ্যান্সার পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তার মানে তুমি যদি ভাবো যে এত বড় একটা ডিজাইন আমি কষ্ট করে করব মাত্র 10 মার্ক, এটা কিন্তু না। আসলে এটা থেকে মিনিমাম 40-50 মার্ক থাকে একটা পার্টে। ওই পার্টটাকে একটু মডিফাই করতে দেয়। দেখো এখানে কি কি মডিফাই দিছে। এইখানে পার্ট অরিজিন, অ্যালয় স্টিল ঠিক রাখছে। আরবিটারি 2.10 পর্যন্ত তুমি অ্যান্সার কাউন্ট করবা। ঠিক আছে, দশমিকের পরে 2 পর্যন্ত। তারপরে এর ভ্যালু ট্যালু কোনটা যেন চেঞ্জ করতে বলছে। এটা ঠিক আছে। বিভাগ 3+10 এটাও ঠিক আছে। 225। এই যে ইকুয়েশনে যে দেখো এর ভ্যালু ছিল 213, এখানে কত 225। তো এটা তুমি এখন চেঞ্জ করে দিবা। এই যে চেঞ্জ করতেছো, এইখানে দেখো অটোমেটিক্যালি রিবিল্ড, মানে রিফ্রেশ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি এখানে যখন ভ্যালু চেঞ্জ করতেছো তখন এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু তো পরিবর্তন যদি না হয় তোমরা রিবিল্ড দিবা, সমস্যা নেই। ওকে, ডিজাইন চেঞ্জ, বেলাগুলো একটু চেক দিচ্ছ এখান থেকে ড্রপ ডাউনে দিয়ে। এই যে এবার কি ভর পরিবর্তন হলো না? ভর পরিবর্তন হয়ে কত হয়েছে? আগে ছিল 14, এখন হচ্ছে 16, 49, 0।
এটাই হচ্ছে তোমার 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এবার বলো এটা করতে কত সময় লাগবে? যদি তোমার প্রথম পার্ট ডিজাইনটা হয়ে যায় তাহলে এই সেকেন্ড অ্যান্সারটা করতে কত সময় লাগবে? হ্যালো, এটা তো 2 জাস্ট মিনিট ভাই। বসাই দিলে হলো। এটা জাস্ট পরিবর্তন করলে আমার 2 মিনিট 3 মিনিট লাগবে। সো ঘাবড়ানোর কিছু নাই যে আমি এত সময় নষ্ট করে একটা 10 মার্কের অ্যান্সার করলাম, আসলে না। ওটা তোমার 2 নম্বর কোশ্চেনের জন্যও 3 নম্বর কোশ্চেনের জন্য, বাট খুব সেন্সিটিভ। একবার যদি প্রথমটা ভুল হয় তাহলে দ্বিতীয়টাও ভুল হবে, মানে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। ঠিক আছে? সো ওই প্রথমবার ভুল করার কোনো চান্স নেওয়া যাবে না। আমাদের স্টুডেন্ট সনাতন রয়, সে এই যে ডিজাইনটা, ঠিক আছে, এরকম কিছু ডিজাইন আছে, আমি ওরা বলছিলাম যে তুমি যদি সিএসডাব্লিউ পরীক্ষা দাও তাহলে তোমার এই ভিডিওগুলো প্র্যাকটিস করো, এই পার্ট ডিজাইনগুলো বানায় রাখো, কারণ পরীক্ষার সময় খালি এই চেঞ্জ করতে বলে। তো পরীক্ষার সময় এগুলো চেঞ্জ করে দিলে তুমি তোমার পাস করে দেবা কিন্তু, ঠিক আছে? তো ও ওইভাবে খুব পরিশ্রম করে, ওইভাবে পরিশ্রম করে সব পার্টটা ডিজাইন করে রাখছিল। পরীক্ষার সময় করছে কি, কোশ্চেন দেখছে আর খালি ভ্যালুগুলো চেঞ্জ করছে। ঠিক আছে? তার মানে এই ডিজাইনটা করতে তার করাই তো আছে, আগে থেকে করা আছে, খালি জাস্ট চেঞ্জ করতে হবে একটু। এই পিরিয়ডটা হয়তো বা চেঞ্জ করতে পারে বা এখানে চেঞ্জ করতে পারে। তো এই চেঞ্জগুলো করার পরে মাস প্রপার্টিস বার করছে। তো যেটা ডিজাইন করতে তার 20 মিনিট লাগার কথা সেটা হচ্ছে 3 মিনিটের মধ্যে শেষ। ঠিক আছে? তো এইভাবে সনাতনের পরীক্ষা 3 ঘন্টার জায়গা 68 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছিলো, এবং তার টোটাল অ্যান্সার মানে মার্কিং হয়েছে 240-এর মধ্যে, সে 240ই পেয়েছে, যেটা আমিও পরীক্ষা দেওয়ার সময় পাইছিলাম 210। বুঝতেছো সবাই? সো তোমরাও যদি চেষ্টা করো পারবে অবশ্যই, এগুলো একদমই ইজি। আর এই সার্টিফিকেটগুলোর খুব ভ্যালু আছে। আমরা যদি কোচিং সেন্টার থেকে সার্টিফিকেট নেই, ওই সার্টিফিকেটের ভ্যালু আছে, তবে আমি মনে করি এই ইন্টারন্যাশনাল সার্টিফিকেটের ভ্যালু অনেক হাই। আচ্ছা, এবার কি কোশ্চেন 3-তে চলে আসছে নাকি? তো এখানে দেখো অ্যান্সার কিন্তু 5টা দিয়ে রাখছে। ঠিক আছে? সাধারণত আমি 4টাই দেখছি, 5টা কখনোই দেখিনি। যাক, 1649 0.45, এই যে 2 নম্বরটা অ্যান্সার। এরপরে 3 নম্বর কোশ্চেনে কি বলে দেখি। এটাকে মানে সেভ করতেছে কোশ্চেন 2-তে, কারণ পরবর্তীতে রিভিশন যদি দিতে চায়। ঠিক আছে? এই যে কোশ্চেন 3, আপডেট প্যারামিটার, এই ভ্যালুগুলো আবার চেঞ্জ করতে হবে। আর এখানে কোনো চেঞ্জ নাই, এখানে সব কিছু ঠিকঠাকই আছে। তো দেখি কি কি চেঞ্জ করে। ইকুয়েশন ম্যানেজমেন্ট, এখানে এবার 209 লিখতে হবে, তারপরে 18 169, দেন এগুলো ঠিকঠাকই আছে, সাইজ টাইজ কোনো চেঞ্জ নাই। হতে পারে তোমার এখানে খুব সতর্ক থাকবা, দেখবা যে কোনোটা কোনো চেঞ্জ করছে কিনা। আবার মাস প্রপার্টিস যে নির্ণয় করতেছে, মাস প্রপার্টিস কত আসছে? 15 100 15 100.47। তোমার 3টা শেষ অ্যান্সার, মানে হয় 30 মার্ক না 3 15 45 মার্ক হয়ে গেছে। এটা কিন্তু প্র্যাকটিস ফাইল, যেন আবার ভাইবো না যে এটাই পরীক্ষায় আসবে। ঠিক আছে? এরকমই আসে, তাই বলতেছি। এইবার কিছু মডিফাই, এইবার একটু মানে সতর্ক হইতে হবে। এবারে কিছু কাট করা আছে, ভালো প্রথমে চেঞ্জ করে নিচ্ছে 4 নম্বর কোশ্চেনের জন্য। তারপর the equation of y change initial part, y এর ভ্যালু কত চেঞ্জ হয়েছে? আগে ছিল মনে হয় 10, এখন 15 হয়েছে। এখানে দেখো কেটে ফেলতে হয় কিছুটা অংশ, 30 পরিমাণ কাটতে হয়। এখান থেকে এটা 30 থাকবে, তারপরে 30 পরিমাণ কাটতে হবে। এই কাটটা কতটুকু দূরে? এখান থেকে 30 ইউনিট পরে।
এবং এখানে 4 ইন্টু 2x 30 ডিগ্রি। এটার মানে কি? এটা হচ্ছে 4 জায়গায় আমাকে চ্যামফারিং করছিলাম, ওই চ্যামফারিং এর ভ্যালু ছিল 45 করে, মনে আছে? এই 45, এই চ্যামফারিংটা 30 ডিগ্রিতে করতে বলতেছে, ঠিক আছে? আর এই 2 বলতে কি বোঝাইছে? এই 2 হচ্ছে তোমার এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 2। তারপর এইখানে এটাকে নাই করে দিয়েছে, দেখছো? কানন স্যার ঘুমাই কোন? কানন স্যার ঘুমাই কোন? ওই তো কখন ঘুমায়, কানন স্যার কাছে একটু যাইতে হবে ক্লাস। এখন গেছিলে? ওকে, আচ্ছা ক্লাসটা শেষ হোক, দেখতেছি। আচ্ছা, আমরা এখন একটু ফাস্টলি দেখাবো, অনেকটা ক্লাস হয়ে গেছে। তবে খুবই গুরুত্বপূর্ণ, যদি কেউ পরীক্ষা দিয়ে পাস করতে চায় বা কোনো যদি বলে যে তোমার এই মডেলটা পরিবর্তন করে দাও, তখন তোমাকে এই বিষয়গুলো জানা থাকতেই হবে, তা না হলে তুমি তোমার এক্সপিরিয়েন্স দেখাতে পারবে না। Give you any options. What is this? Sound আসলে বন্ধ। তো হ্যালো, আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কি? জি শোনা যাচ্ছে। আচ্ছা, তো চেম্বার করার পরে তারা আবার বলতেছে যে তুমি তোমার মাস প্রপার্টিস নির্ণয় করো। তো মাস প্রপার্টিস যে বের করছে, 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কই? ওকে, মাস প্রপার্টিস বের করার পরে চলে গেছে তারা সেভ করার জন্য 4 নাম্বার পার্ট। আবার 3 নাম্বার আসলো কে? এবার স্টেজ 2, এইখানে ওয়াই ভ্যালুটা চেঞ্জ, এইখানে কত 10 এর জায়গা 15 হবে, আর এগুলো তো আছে চেঞ্জ। ওকে, দেন এইগুলো পরিবর্তন করতে বলতেছে 30 ডিগ্রি, 2 মানে দূরত্ব 2 হবে এবং 30 ডিগ্রিতে। এখানে অনেকে ভুল করে ফেলে যে 30 ডিগ্রিটা আসলে কার সাথে, এই ফেসের সাথে না ওই ফেসের সাথে, ঠিক আছে? এটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে তোমাকে বুঝতে হবে যে আসলে কোন ফেসের সাথে 30 ডিগ্রি হচ্ছে। প্রয়োজনে তুমি এই যে ক্রস সেকশন আছে এটাতে কেটে দেখবা যে তোমার আসলে কি 30 ডিগ্রি হয়েছে কিনা, কারণ এই দিকে হচ্ছিল
হরাইজন্টাল অ্যাক্সিস, আর এদিকে আছে ভার্টিক্যাল অ্যাক্সিস। তার মানে ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে 30 হবে না হরাইজন্টালের সাথে 30 হবে, এই জ্ঞান যদি তোমার না থাকে তখন তোমার এই অ্যান্সারটা সঠিকও হইতে পারে ভুলও হইতে পারে। সো এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এরপরে কাজ করছে কি জানো, এইটাকে ডিলিট করে দিয়েছে। এই যে ফেসটা আছে না, এই ফেসটাকে এই যে এক্সট্রুড করছিলাম আমরা, এই এক্সট্রুড এই অংশটাকে ডিলিট করে দেয় তারা, সাপ্রেস করে দেয়, ডিলিট করে দেয় না, সাপ্রেস করে দেয়। সাপ্রেস করে দেওয়া মানে ডিলিট করে দেওয়ার মতোই, মানে থাকতেছে না এখানে। এই যে এখন এইখানে যখন ইগনোর দিবে তখন কোন কোন জায়গায় কিছু কিছু ব্রেক করবে, যেমন দেখো এই যে দেখছো এই যে ফল্ট হয়েছে এখানে, এই এটা তো মনে করো যে ওর সাথে রিলেটেড ছিল, যার কারণে এটাকে আবার এডিট করতে হবে, এডিট করে ওইখান থেকে ডিলিট করতে হবে রিলেশন। এই যে এই যে মিসিং ফাইল, এই মিসিং ফাইলগুলোরে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পরে এইখানে এটাকেও মনে হয় ফিলেট করতে হবে, এটাকেও ফিলেট করতে হবে। সো 10 mm করে অন্য অন্যগুলো ফিলেট করতেছিল, এটাকেও 10 মানে এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে এটা কত আছে, কিছু একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে এখানে ফিলেট, এই তো ঝামেলা। এটাকে তো করে ডিলিট করে দিলাম, নতুন করে আবার আমরা ফিলেট করব, তাও এটাকে এখন কাটবে, কাটে টেনে টেনে মিশিয়ে দেবে। এরা কোইন্সিডেন্ট খুঁজতেছে বাট পাচ্ছে না, তো একটা লাইনকে এক্সটেন্ড করে দিলেই হয়ে যায়। তোমরা কি করবা জানো, এই কালোর যে পয়েন্ট আছে না, ধরে টান মারবা দিকে, এই পয়েন্টটাকে ধরে টান মারবা, টান মারার পরে তারপরে এসে এইটাকে কোইন্সিডেন্ট করবা। এইরা যেভাবে করছে এইভাবে করবা না। যাই হোক, এই কর্নার পয়েন্টটা পাইছে, কর্নার পয়েন্টটা পাওয়ার পরে এখন এই ফিলেটটাকে আনসাপ্রেস করবে। ও না, ওরা নতুন করে আবার ফিলেট করতেছে 10 mm করে, সমস্যা নেই, সুন্দর হয়ে গেছে। এখন এটাকে আবার অ্যান্সার নিতে হবে, মাস প্রপার্টিস। এটাকে মাস প্রপার্টিস নিলে এটা আর একটা কোশ্চেনের অ্যান্সার, মানে তোমার এইটুকু পরিবর্তন চাইছে এই মডিফিকেশনে না, এখানে একটু কাটিং আছে, কাটিংটাও পরিবর্তন করতে হবে মনে হয়। এখানে দেখো এই থিকনেসটা কত ছিল, 9 করে ছিল, এটা কি করে দেখি। এটা আমার সলিড ফাইল থাকলে তোমাকে বোঝাইতে সুবিধা হতো। মানে আমরা তো এই কাজটা করছিলাম, এই পাশের কাজ কিন্তু হাত দিছিলাম না, ঠিক আছে? তো ওরা এখন এই বাম পাশের কাজে হাত দিচ্ছে। এই যে টেনে টেনে মিলাচ্ছে এবার, এবার এই স্কেচটা কি এটার পিছনে? হ্যাঁ হ্যাঁ, আমরা যেহেতু আগের বার এই পাশে কাজ করছিলাম, এই পাশে কাজ করছিলাম না, সেহেতু এইখান থেকে 9 mm অফসেট করে দিছে, তারপর এইখান থেকে 9 mm অফসেট লাইন টানছে, লাইন টানার পরে এই দিকের লাইনগুলো তো দরকার নাই, এগুলো কেটে দিছে, ঠিক আছে? স্কেচ কিন্তু সবসময় তোমরা ওই লাইন টেনে টেনে করবা না, কিছু কিছু সময় আছে অফসেট করতে হবে। অফসেট করে করলো না? হ্যাঁ, অফসেটের সময় অফসেট করে করবা, তাহলে ডিজাইনটা অ্যাকুরেট হবে। লাইন টানতে যে যদি একটু ভুল হয়ে যায়, ডানে বা বামে সরে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ডিজাইনের ওজন পরিবর্তন চেঞ্জ হয়ে যাবে। এই যে এটাকে নিচের নিচের ফেস থেকে একটু উপর পর্যন্ত কাটবে, কতটুকু কাটবে সেটা এখানে দেখো সেট করে দিচ্ছে এরা, 5 mm পরিমাণ। তো মানে এটা কাটবে নিচের ফেস থেকে 5 mm উপর পর্যন্ত, ঠিক আছে? তো আমার এই দূরত্বটা কত এটা জানার দরকার নাই, আমার নিচের দূরত্বটা কত সেটা আমি যেহেতু জানি, সেহেতু লিখবো কি অফসেট ফ্রম, ঠিক আছে? কাট এক্সট্রুড তো অনেকে শিখাইছি, তারপরেও বলে দিচ্ছি। পর
এরপরে এখানে 10 mm মনে হয় একটা কাকে বৃত্ত আঁকে, 10 mm অফসেট, মানে এই আউটার ডায়ামিটার থেকে 10 mm অফসেট করে। তারপরে এইখানে কি করতেছে, কাট করতেছে। এইখানে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, দেখো মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, এইখানে দেখো, এই অফসেট বলতে বোঝাচ্ছে এই ফেস থেকে 30 মিলিমিটার দূরে থেকে কাটা শুরু করবে, আর এই 30 বলতে বোঝাচ্ছে এইখান থেকে 30 পরিমাণ কাটবে। ঠিক আছে, তো এই ভ্যালুটা দুইটাই 30 থাকবে এরকম কোনো নিশ্চয়তা নাই। তোমাকে অফসেট ফর্মটাও বুঝতে হবে, অফসেট এবং কাটের ডিস্টেন্সটাও বুঝতে হবে। এটা বলতে কি বোঝায়, কাট ডিস্টেন্স, মানে ব্লাইন্ড করা আছে তো, মানে এখান থেকে এই দিকে সে অন্ধের মতো 30 পরিমাণ কেটে দেবে। ওকে, আর এটা বলতে কি বোঝাচ্ছে, এই ফেস থেকে মানে কাটা শুরু করবে না, এই ফেস থেকে এতটুকু দূরে যেয়ে তারপরে কাটা শুরু করবে। আমার এই দুটো বিষয় কি সবাই আসলে ক্লিয়ার, বুঝতে পারছি? জি। তোমরা হয়তো ভাবতেছো যে ভাই আরে বেসিক কাজ শিখাচ্ছে, এগুলো কিন্তু বেসিক না, এগুলো অ্যাডভান্স লেভেলেরই। ঠিক আছে, বেসিকে যা শেখানো আছে ওগুলো শিখাইছি, তারপরও আমি চাই আমার স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে সার্টিফাইড হোক, যেটা আমার জন্যই ভালো, তাদের জন্য ভালো। তো এই কারণে আমি ভাবলাম পার্ট ডিজাইনের কাজ শেষ, তো এখন একটু পরীক্ষার বিষয়গুলো দেখাই। এরপরে আমরা আগামী ক্লাস থেকে অ্যাসেম্বলি শুরু করব। এগুলো মনোযোগ দিয়ে একটু শেখো, ক্লাস রেকর্ড থাকবে ইনশাল্লাহ, এগুলো প্র্যাকটিস করবা মাস্ট, যদি নিজের ডেভেলপমেন্টের প্রয়োজন হয় মনে করো। এখানে আবার কি ঘটছে, এটাকে রাউন্ড আকারে কেটে গেছে। আমি অবশ্যই এই ভিডিওটা এখন পর্যন্ত প্র্যাকটিস করিনি। এটা কি করলো, এই যে নিচের যে প্লেনটা আছে না, এই প্লেনে স্কেচ করলো, এটাকে কনভার্ট এন্টিটি করলো, এই যে যে এরিয়াটা আছে না, এই এরিয়াটাকে কনভার্ট এন্টিটি করলো। এটা করে এবার এক্সট্রুড করবে, এক্সট্রুড করবে কত পরিমাণ, এখান থেকে হয়তো বা একটা মেজারমেন্ট আছে, ও পুরোটা নেক্সট পর্যন্ত, মানে এই সারফেস পর্যন্ত। তো এইখানে কয়টা কাটতে বলছে, এক পাশেরটা কাটতে বলছে, আর এক পাশেরটা কিন্তু কাটতে বলি নাই। তো তোমার ডিজাইন শেষ, ডিজাইন শেষ, এবার তুমি তোমার ওজন বার করো। দিকে খেয়াল রাখবা, যে পাশ কাটছে তার বাম সাইডে এরকম একটা কাটিং চাইছে, মানে যে সাইড কাটছে তার এরকম একটা কাট করতে হবে। সো ওই পাশ না, এই পাশ। আবার কোথায় ফিলেট করে, ও এই এরিয়াটা ফিলেট করে সম্ভবত। এক্সপার্ট ইউজ করলে কি হয়, এই যে সংক্ষেপে শর্টকাট চলে আসে, যেগুলো বারবার করে কষ্ট করে সিলেক্ট করা লাগে না। ফিলেট এক্সপার্ট। এবার বিভিন্ন ধরনের ভিউ দেখতেছে যে আসলে আমার ডিজাইনটা হয়েছে কিনা। ডিজাইন তো শেষ, এখন মাস প্রপার্টিস নির্ণয় করতেছে। 13, 20, 6, 13, 20, 6, 40, তার মানে বি নাম্বারটা অ্যান্সার। আসলে এখানে কিন্তু সবগুলো এমসিকিউ আসে না, ঠিক আছে, একটা এমসিকিউ আসে, একটা শূন্যস্থান আসে। তো প্রথমটা এমসিকিউ দেয়, পরেরটা দেখেছে শূন্যস্থান দেয়। তো এই ভ্যালুটা জাস্ট খালি কপি করে ওখানে পেস্ট করে দেওয়া যায় বা টাইপ করে দেওয়া যায়, অ্যান্সারটা লিখে দিতে শূন্যস্থানে। ঠিক আছে, শেষ সময় 5 নম্বরে আবার এই ধরনের মডিফিকেশন দিছে, গ্লোবাল ভেরিয়েবলের পরিবর্তন। গ্লোবাল ভেরিয়েবল পরিবর্তন করে মনে হয় আবার অ্যান্সার নেছে নাকি। তো এইভাবে তুমি একটা ডিজাইন করবা এবং সেই ডিজাইনটাকে
এদিক সেদিক দিয়ে পরিবর্তন করতে হবে, মডিফাই করতে হবে। যদি তুমি পারো তার মানে তুমি এই বিষয়ে অবগত জানো, তোমাকে অবশ্যই এই বিষয়ে সার্টিফিকেট দেওয়া যায়, তারা বুঝবে, তখনই তুমি পাস করে দেওয়া। তো আজকে ক্লাসটা দেখার পরে তোমাদের অনুভূতি কি? আমরা কি পরীক্ষার জন্য প্রিপারেশন নেব সামনে, নাকি কোর্সটা করে শেষ করে দেব? তোমাদের ফিলিংস, মতামত কি? হ্যালো, হ্যাঁ, পরীক্ষার জন্য পরীক্ষা তো অবশ্যই দেব। আচ্ছা। অনেকেই কাজ শেখে, সবাই কিন্তু পরীক্ষা দিতে পারে না। পরীক্ষা দিতে হলে আসলে খরচ আছে। তো যে আমরা তো পার্টস শিখলাম, পরীক্ষা কি শুধু পার্টস থেকে হবে নাকি না অ্যাসেম্বলি পরে ডিজাইন সবগুলো থেকে হবে? আচ্ছা, আমরা কিন্তু প্রফেশনাল পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস দেখলাম, ঠিক আছে? আসলে আমরা কিন্তু প্রফেশনাল পরীক্ষা ফার্স্টে দিব না, ফার্স্টে দেবো অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েটের জন্য এই যে সিএসডাব্লিউএস লিখে সার্চ দিলে পরা এরকম অনেক ভিডিও পাওয়া যাবে, ওইগুলো প্র্যাকটিস করতে হবে। তো আমাদের শুধুমাত্র এই পার্ট ডিজাইন শিখলেই হবে না, আমাদের পার্ট ডিজাইন থেকে কোশ্চেন থাকবে, অ্যাসেম্বলি থেকে কোশ্চেন থাকবে, আবার ড্রয়িং থেকেও দু একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে? সো সব কিছুই শিখতে হবে। মানে আমরা তো অ্যাসেম্বলি কাজ শিখাবো, অ্যাসেম্বলিতে সিএসডাব্লিউতে যা যা আসে ওইগুলাই শিখাবো, বেশি শিখাবো না। কিছু বেসিক শিখাবো, দেন পরীক্ষার জন্য যা যা আসে ওগুলো শিখলেই আমি মনে করি যে আনাফ, ওই কটা মনে রাখলেই যথেষ্ট। তারপরে আমরা ড্রয়িংয়ের কাজ শিখবো, ঠিক আছে? এইগুলো সম্পর্কে যখন ফুল কনসেপ্ট চলে আসবে তখন প্রথম অ্যাসোসিয়েট সার্টিফিকেটের পরীক্ষা দেওয়া যাবে, পাশ করলে প্রফেশনাল পরীক্ষা দেওয়া যাবে, পাশ করলে অ্যাডভান্স প্রফেশনাল যে পরীক্ষাগুলো আছে ওগুলোর জন্য একটু আলাদাভাবে প্র্যাকটিস করতে হবে, ওগুলো পাশ করলে তারপরে এক্সপার্ট। তো আমি ওই এক্সপার্টের আগ পর্যন্ত শেষ করছি, এখন পর্যন্ত এক্সপার্ট পরীক্ষা দিতে পারতেছি না টাকার জন্য। তো 17,000 টাকার মতো লাগবে এটা পরীক্ষা দিতে, যদি আমি ফেল হয়ে যাই তো টাকাটা মায়ের, ঠিক আছে? এখন এই জন্য প্র্যাকটিস করতে হবে। সিএসডাব্লিউ পরীক্ষার জন্য নর্মালি 10,000 টাকা, কিন্তু আমরা ভাউচার ম্যানেজ করে দেবো ইনশাল্লাহ। যদি কেউ পরীক্ষা দিতে চায় 3,500 3,000 টাকার মধ্যে বর্তমান ভাউচার পাওয়া যাচ্ছে, সামনে কত বাড়বে জানি না ডলারের পরিবর্তনের কারণে, তবে এই মুহূর্তে 3,000 থেকে 3,500 টাকার মধ্যে ভাউচার পাওয়া যায়। ওই 10,000 টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই, ভাউচারটা কিনে পরীক্ষা দিয়ে পাশ করলে সার্টিফাইড। পার্ট ডিজাইন সম্পর্কে যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কালকের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিস করব যে ভাই আমি এই বিষয়গুলো আবার একটু আমরা রিপিট করেন, বেসিকটা আমি আবার একটু জানতে চাচ্ছি। আর যদি না থাকে তাহলে আমাদের নেক্সট ক্লাস বুধবারে আমাদের অ্যাসেম্বলি ক্লাস শুরু হবে। আজকে আমাদের 13 নম্বর ক্লাস ছিল, ইনশাল্লাহ 14 নম্বর ক্লাস থেকে আমাদের অ্যাসেম্বলি ক্লাস হবে। অ্যাসেম্বলি ক্লাস আমার মনে হয় বেশি একটা লাগবে না, আমরা যেভাবে শিডিউল সাজাইছি যে 48টা না 50টা ক্লাস নেব, এত ক্লাস আসলে লাগবে না। আর আমাদের ক্লাস ডিউরেশন বলতে কি যে 4 মাস বলছিলাম হচ্ছে সর্বোচ্চ টাইম, ঠিক আছে? তো আমরা যেহেতু রেগুলার ক্লাস করতেছি আমাদের 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো যদি দেখি যে আমাদের পরীক্ষার কারণে কোনোটা গ্যাপ টাপ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি 4 মাস ধরে রাখছি। তো আমাদের সর্বোচ্চ লিমিট আছে 4 মাস, এর মধ্যে আমাদের কোর্স কমপ্লিট করতে হবে। তারপরে আমি আবার নতুন ব্যাচ যদি ধরলাম, না ধরলে আলাদা কথা। আচ্ছা, আজকের মতো ক্লাস এই পর্যন্ত। তারপরেও আমি আবার একটু জানতে চাচ্ছি কারো কি কোনো কথা বলার আছে যে ভাই আমার এই বিষয়ে একটা কথা জানার ছিল? না ভাই। আচ্ছা, এই আব্দুর রহমানরে দেখা যাচ্ছে, ঘটনা কি ক্লাসে? ভাই আমি ওর ল্যাপটপ দিয়ে ক্লাস করতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গাজী আব্দুল্লাহ কাফি ওরা তো ক্লাসের শুরুতে দেখলাম, এখন নাই। ক্লাসে অ্যাবসেন্ট কেউ থাকো না, কারণ ক্লাসে লাইভে শেখা মানে কি তোমার কনসেন্ট্রেশন ফুললি এখানে আছে, ঠিক আছে? সো ওই ভিডিও দেখে দেখে শেখা যায়, কিন্তু এখানে কিন্তু তুমি চাইলেই জিজ্ঞেস করতে পারতেছো ভাই আমি যা বুঝতেছি না। তো তোমার কোশ্চেন করার আগে তোমার অ্যাটেন্টিভলি ভাবে যে মানে তোমার ওটা বোঝার চেষ্টা করতে হচ্ছে। সো লাইভ ক্লাসে শেখা যায় ভালো। তুমি যদি মনে করো যে ভাই আমাদের রেকর্ডিং ক্লাস দেখে দেখে পরে শিখবা, এটা কিন্তু
ভুল হবে, ঠিক আছে? রেকর্ডিংটা জাস্ট তোমার নোট, কাজ করতে যাচ্ছ, আটকে যাচ্ছ, আমি অত নম্বর ক্লাসটা একটু দেখে নিই, শেষ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আশা করি আজকে আর কোনো কোশ্চেন নেই, অনেক সময় ক্লাস নিলাম। নেক্সট ক্লাসে আবার কথা দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।